স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। দিনে গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। আর সঙ্গে থাকছে আমি মজুমদার জুয়েল। কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৫টার কিছু সময় পর বাড়ির সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ থেকে ৬টি গাড়ি আসে। ২০ থেকে ৩০ জন সদস্য বাড়ির দোতলা এবং ৩ তলায় ওঠেন। মেসের সব বাসিন্দাকে দ্বিতীয় তলার একটি এবং তৃতীয় তলার একটি কক্ষে রাখেন। প্রায় ৩ ঘন্টা ধরে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। পরে ২ জনকে আটক করে গাড়িতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের ঢাকায় আনা হয়েছে। প্রয়াত বিএনপি নেতা মীর মহিউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো তারা। হঠাৎ করে আমাদের দরজায় আমরা নক শুনতে পাই, তো খোলা মাত্রই দেখি যে সেনাবাহিনীর কিছু সদস্য, তো তারা আমাদেরকে বলে যে এখানে একটা অপারেশন পরিচালনা হচ্ছে, এখানে আমরা কুখ্যাত সন্ত্রাসীদের আস্তানা হিসাবে জানতে পেরেছি। নিচে চলে আসে এবং দরজা খোলার জন্য অনুরোধ জানায়, কিন্তু দরজা না খোলার পরবর্তীতে তারা দরজাটা ভেঙে প্রবেশ করে। ৬টার দিকে কিছু শব্দ শুনতে পাই, শোনার পরে আমার জানালা খুলে দেখতে পাই যে এই বিল্ডিংটা পুরা আর্মিতে ঘিরে ফেলছে। ২০ মিনিট পরে দেখলাম ২ জন লোককে এখান থেকে তারা কালো গাড়িতে নিয়ে চলে যায়। শীর্ষ সন্ত্রাসী ত্রিমতি সুব্রত বাইন ১৯৯০ সালে রাজধানীর মগবাজারে রফিক নামে একজনকে খুনের মাধ্যমে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করেন। বনে যান গ্যাং কিলিং মাস্টার। মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসীর নামে রয়েছে ৩০টি হত্যা মামলা। কুখ্যাত 7 স্টার বাহিনীর প্রতিষ্ঠাতা তিনি। তার সহযোগী মোল্লা মাসুদ অস্ত্র চালানোয় পারদর্শী। তিনি কিলিং মাস্টার এবং গ্যাং কিলার নামে পরিচিত। তার নামেও আছে অন্তত ৩০টি হত্যা মামলা। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের মুকুটবিহীন সম্রাট, এক নামে চেনে সবাই। আন্তর্জাতিক মহলে যার পরিচিতি ফতে আলী ওরফে দাদা ভাই। ত্রিপল ডাবল সহ নানা কৌশলে খুন করতেন তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। তার নামে আছে ৩০টি হত্যা মামলা। গ্রেপ্তার হয়েছেন ৫ বার। সবশেষ ১৯৯৯ সালের মার্চে গ্রেপ্তার হন সুব্রত বাইন। সে বছরের জুলাইয়ে জামিনে মুক্তি পান, পালিয়ে আশ্রয় নেন ভারতে। গেল বছরের ৫ই আগস্ট দেশের পট পরিবর্তনের পর আবারও ফেরেন দেশে। আত্মগোপনে থেকে চালান অপরাধ কর্মকাণ্ড। সম্প্রতি দেশে কয়েকটি খুনোখুনিতে তার নাম আসে। গোয়েন্দা তথ্য বলছে ১৯৯৯ সালে মগবাজারে রফিক নামে একজনকে খুন করে অপরাধের শুরু সুব্রত বাইনের। ১৯৯১ সালে সহযোগীদের নিয়ে গড়ে তোলেন 7 স্টার বাহিনী। সন্ত্রাসী মুরগি মিলন, আসিফ ও মুরাদকে খুন করে দখলে নেন ঢাকার আন্ডারওয়ার্ল্ড। শুরু করেন চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও খুনোখুনি। ইস্কাটন, কাঁঠালবাগান, মালিবাগ, শান্তিনগর, বড় মগবাজার, খিলগাঁও, নয়াটোলা, উত্তরা, টঙ্গী এবং গুলশান এলাকায় ছিল তার নিয়ন্ত্রণে। ব্যবসায়ীদের ফোন করে বড় অঙ্কের চাঁদা আদায় করতেন। গড়ে তোলেন ভাড়াটে খুনি চক্র। সুব্রত বাইনের অন্যতম সহযোগী মোল্লা মাসুদ। তার নামে রয়েছে ৩০টি হত্যা মামলা। অস্ত্র চালানোতে ছিলেন বিশেষ পারদর্শী। ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন নিয়মিত। সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে মাসুদ ৭ নম্বরে। আন্ডারওয়ার্ল্ডে কিলিং মেশিন, গ্যাং কিলার নামে ডাকা হয় তাকে। 7 স্টার গ্রুপের সদস্য হিসেবে কিলিং মিশনে অংশ নিতেন, যার নেতৃত্ব দিতেন সুব্রত বাইন। মাসুদও মোস্ট ওয়ান্টেড আসামি। আর মোল্লা মাসুদের বাড়ি জালকাঠির মহাদেবপুরে। বাবা আমজাদ হোসেন ছিলেন সরকারি চাকরিজীবী। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার রাকিব হোসেন। রাকিব, আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদনে জানা গেল যে সবশেষ কবে তিনি সুব্রত বাইন জামিনে মুক্তি পেলেন। শীর্ষ সন্ত্রাসী, ৩০টা হত্যা মামলা রয়েছে, তারপরও কি করে জামিন পান তারা, একটু যদি আপনার কাছে শুনি। যেমনটা জানেন যে এখন পর্যন্ত তিনি হচ্ছে ৬ বার, কিন্তু এবার নিয়ে ৬ বার গ্রেপ্তার হয়েছেন। এর আগে ৫ বার কিন্তু সুব্রত বাইন কিন্তু হচ্ছে গ্রেপ্তার হয়েছেন। সবশেষ ১৯৯৯ সালের মার্চ মাসে তিনি হচ্ছে গ্রেপ্তার হন। এই গ্রেপ্তার হওয়ার পর কিন্তু সে বছরেরই জুলাইতে তিনি, অর্থাৎ ৩ মাস পরে তিনি হচ্ছে জামিনে মুক্তি পান। আসলে এখানে বেশ কিছু প্রশ্ন আসলে থাকে যে হচ্ছে রাজনৈতিক কিছু রাজনৈতিক কিছু প্রেক্ষাপট থাকে, সব কিছু মিলিয়ে আসলে আদালতের প্রসঙ্গ তো
এই বিষয়ে আসলে কিছু বিষয় থাকে যেগুলোর কারণে আসলে এই শিশু সন্ত্রাসী যারা আছেন তারা প্রায় সময় আসলে জামিনে মুক্তি পান। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, জামিনে মুক্তি পাওয়ার পর কিন্তু তিনি হচ্ছে ভারতে আশ্রয় নেন এবং ভারতে আশ্রয় নেওয়ার পর কিন্তু তিনি ভারত থেকে দুবাই এবং বিভিন্ন দেশে কিন্তু ফতে আলী নামে কিন্তু তিনি আসলে পরিচিত হন এবং পরিচয় ডিসক্লোজ করেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই সুব্রত বাইনের যখন তিনি প্রথম 1990 সালে অর্থাৎ 1990 সালে তার হচ্ছে রফিক নামে মগবাজার একজনকে হত্যার মাধ্যমে তার এই আন্ডারওয়ার্ল্ডে হচ্ছে প্রবেশ হয় এবং আন্ডারওয়ার্ল্ডে প্রবেশের পর কিন্তু এক এক করে নানা ধরনের ডাবল ট্রিপল মার্ডারে কিন্তু তিনি হচ্ছে মিশনে আসলে অংশ নেন এবং অংশ নিয়ে কিন্তু তার হচ্ছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে তার একক আধিপত্য তৈরি কিন্তু এটা করেন। বিস্তারিত আমরা জেনেছি, কিন্তু এর বাইরে আমার যেটা জানতে চাওয়া মানে এইরকম শীর্ষ সন্ত্রাসীকে আপনি যেটা বললেন রাজনৈতিক নিশ্চয়ই কেউ না কেউ ছত্রছায়া দেয়, না হলে তারা কি করে জামিনে মুক্তি পায়? এর আগে 5 বার জামিনে মুক্তি পেল, তাদের তো এরই মধ্যে শাস্তি হয়ে, আমি যদি বলি যে সর্বোচ্চ শাস্তিও হয়ে যায়, ফাঁসি কার্যকর হয়ে যাওয়ার কথা, তাই না? এই আসলে এই বিষয়টা নিয়ে আপনি যেটা বলেছেন আসলে সেটাই আসলে মূল বিষয়, যে হচ্ছে রাজনৈতিক কিছু পৃষ্ঠপোষকতা কিন্তু এইসব সন্ত্রাসীদের ক্ষেত্রে থাকে। এর আগেও আমরা দেখেছি, কারণ এর আগে 1999 সালে যখন তিনি গ্রেপ্তার হয়েছেন, একজন শীর্ষ সন্ত্রাসী, মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী, যার বিরুদ্ধে আসলে ইন্টারপোলের রেড নোটিশ জারি ছিল এবং 30টি হত্যা মামলার আসামি ছিলেন, তিনি গ্রেপ্তার হওয়ার 3 মাস পরে তিনি কিভাবে আসলে কারাগার থেকে জামিন পান, এই ধরনের আসলে প্রশ্ন আসলে থেকে যায়। তবে একটা বিষয় একটু আপনাকে জানাতে চাই যে হচ্ছে এই ধরনের সন্ত্রাসীদের আসলে প্রচুর পরিমাণে আসলে ইনভেস্ট থাকে, টাকা পয়সার যে বিষয়গুলো থাকে সেই টাকা পয়সার মানে অর্থ ব্যয়ের কারণে কিন্তু তারা আইনের অনেক ফাঁক ফোকর দিয়ে আসলে বেরিয়ে যান, মুক্তি পেয়ে যান, এই বিষয়গুলোও কিন্তু আসলে সামনে আসে। তো সব কিছু মিলিয়ে আসলে যে অর্থ ঢেলে দেওয়া অথবা অর্থ ব্যয় করে যে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা হচ্ছে বের হয়ে আসার যে বিষয়গুলো থাকে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও থাকে, সব কিছু মিলিয়ে আসলে এই কারণে কিন্তু এই ধরনের শীর্ষ সন্ত্রাসী যারা রয়েছেন তাদের আসলে আইনের আওতায় আনার পরও এখানে রাকিব, আপনার কি মনে হয় না যে এটার পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন বা ছিলেন তাদেরও এক ধরনের টাকা পয়সা নিয়ে চুপ থাকার একটা ব্যাপার আছে? কারণ আপনি নিশ্চয়ই এটা রিকল করবেন, কারণ আপনারও পরিচিত কারো না কারোর কাছে সুব্রত বাহিনীর নাম দিয়ে কিন্তু টেলিফোন এসছে যে আমাদের লোকজন জেলে আছে, কিছু টাকা পয়সা লাগবে, নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, এই বিষয়টা একটু বলি। 5 আগস্টের পর পরিবর্তন হওয়ার পর কিন্তু হচ্ছে এই সুব্রত বাইন যারা আছেন, সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ যিনি আজকে গ্রেপ্তার হয়েছেন, এই দুইজনের নাম কিন্তু প্রায় সময় আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায়ী যারা বড় ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে আসলে ফোন করে টাকা চাওয়া হয়েছে যে সুব্রত বাইনকে টাকা না দিলে এই ধরনের হামলা করা হবে, ব্যবসা করতে দেওয়া যাবে না, এই নানা প্রশ্ন কিন্তু আসলে আমরা শুনেছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিষয়গুলো, সদিচ্ছার কথা আপনি বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি যে এই ধরনের সন্ত্রাসীদের নাম ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, খুনোখুনির ঘটনা ঘটছে, তাহলে আপনাদের অবস্থান কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু তারা বারবারই আমাদের আসলে বলছেন যে হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তাদের তালিকায় থাকা যেসব সন্ত্রাসী রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বলেছেন যে 23 জন শীর্ষ সন্ত্রাসী তাদের তালিকায় রয়েছে, এর ভিতরে কিন্তু সুব্রত বাইন রয়েছে, তারপর 7 নম্বরে কিন্তু হচ্ছে আপনাকে আমি যেটা বলেছিলাম যে মোল্লা মাসুদ রয়েছে, মানে অর্থাৎ তার সহযোগী। তো তাদের যে আভিযানিক যে বিষয়গুলো থাকে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এটা আসলে তাদের জায়গা থেকে তারা আমাদের বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আসলে তাদের আইনের, তবে পুলিশের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু একটা বিষয় আমাদের জানানো হয়েছে যে আসলে আইন প্রয়োগ করে এই ধরনের সন্ত্রাসীদের যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে দেওয়ার পর যখন আদালতে হ্যান্ডওভার করা হয়, তারা যখন কারাগারে যায়, আসলে এই সম্পূর্ণ তাদের আসলে কারাগারে আটকে রাখা, বিচার কাজ সম্পূর্ণ করা, এই বিষয়গুলো কিন্তু আসলে আদালতের দায়িত্ব। তো ওই জায়গা থেকে যখন তারা আইনের ফাঁক ফোকর হয়ে বেরিয়ে যায়, তারপর কিন্তু তাদের আবার নতুন করে কিন্তু আইন শৃঙ্খলা কিছু করার থাকে না, সবকিছু মিলে একদম পরিষ্কার। কিন্তু এখানে নানা ধরনের অভিযোগ আছে যে এই যে চার্জশিটটা দেওয়া হয়, মানে অভিযোগপত্র, এই অভিযোগপত্রের মধ্যে কিন্তু পুলিশ এমন কোনো ক্লজ দিয়ে দেয় যার ফাঁক ফোকর, যে আমরা ফাঁক ফোকর বলি না, ফাঁক ফোকর গলিয়ে এই সন্ত্রাসীগুলো বেরিয়ে যায়, এটা অবশ্যই কেউ কামনা করে না। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা রাকিব হোসেন সময় দেওয়ার। চট্টগ্রামে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন নিষিদ্ধ ঘোষিত কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর বিপুল ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযান চলছে এখনো। সন্ত্রাসী সংগঠনটির ইউনিফর্ম উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। বান্দরবানে 2022 সাল থেকে সশস্ত্র সংগ্রাম শুরু করে KNF। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনে পাহাড়ি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় ও জঙ্গি প্রশিক্ষণের আস্তানা ভাড়া দেওয়ার অভিযোগ আছে সংগঠনটির বিরুদ্ধে।
বড় অঙ্কের অর্থ জোগাড় ও অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করতে গেল বছর বান্দরবানের থানচির কৃষি ও সোনালী ব্যাংক থেকে টাকা লুট করে কেএনএফ সন্ত্রাসীরা। সম্প্রতি চট্টগ্রামের নয়াহাট এলাকায় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানা থেকে কেএনএফের 20,300 পিস ইউনিফর্ম জব্দ করা হয়। ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন। 30,000 ইউনিফর্ম হঠাৎ করে একটা জায়গায় খুঁজে পাওয়া নিশ্চয়ই এটা উদ্বেগের বিষয়। আমরা বিষয়টি আমলে নিয়েছি। সোমবার গভীর রাত থেকে নয়াহাটের আশপাশের এলাকায় অভিযানে নামে পুলিশ। দ্বিতীয় দফায় উদ্ধার হয় সন্ত্রাসী সংগঠনটির বিপুল ইউনিফর্ম। এরই মধ্যে ইউনিফর্ম তৈরি করা কারখানা মালিক সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় দফায় ইউনিফর্ম উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। পার্বত্য অঞ্চলকে ঘিরে অর্থাৎ দক্ষিণাঞ্চলকে ঘিরে যেই ধরনের একটা ভূ রাজনৈতিক স্টেক হোল্ডারদের তৎপরতা, সেটাকে আরো বেশি পাকাপোক্ত করল। বিপুলভাবে সেখানে এইসব ইউনিফর্ম পাঠানোর মাধ্যমে বা জোগাড় করার মাধ্যমে তারা সংগঠিত উপায়ে ওই অঞ্চলে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে এবং সেটা আমাদের জাতীয় নিরাপত্তার উপরও হুমকি সৃষ্টি করবে। কুকি চীনের সদস্য মংহালাসিন মারমাগরা মংয়ের সাথে গেল মার্চ মাসে 30,000-এর বেশি ইউনিফর্ম তৈরির জন্য 2 কোটি টাকার চুক্তি হয় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম সেন্টার থেকে আমাদের ব্যুরো চিফ মাসুদুল হক। মাসুদুল হক, আপনাকে স্বাগত। অভিযান এখনো চলছে, আপনার প্রতিবেদন থেকে জানলাম, এবং একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গতকাল সেনা সদর থেকে যে ব্রিফিং হয়েছে সেখানে বলা হয়েছিল যে এই বম সম্প্রদায়ের যে কুকি চীন সম্প্রদায়, সেখানে সম্প্রদায়ের সদস্য সংখ্যায় 12-13 হাজার, সেখানে 30,000। এখন আবার আজকে বেশ কিছু পোশাক উদ্ধার হলো। এগুলোর পিছনে ওরা বড় ধরনের ষড়যন্ত্র দেখছেন, আপনারা কি বলেন? জুয়েল, আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনারা জানেন যে এই সংবাদটি গত 2 দিন আগে প্রথমে ডিবিসি নিউজ প্রচার করেছিল এবং আজকেও কিন্তু আমরা করেছি, এবং সেটি হচ্ছে বলতে আমি একটু বলি, সেটা হচ্ছে গতকাল রাত থেকে কিন্তু নয়হাট এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান শুরু করে এবং সেখানে বিভিন্ন বাসায় বিভিন্ন গোডাউন থেকে প্রায়, ওই যে তথ্য পেয়েছি, প্রায় 11,000 থেকে একটু বেশি ইউনিফর্ম উদ্ধার করা হয়। পুলিশ আমাকে যেটি বলেছে, তারা এই মুহূর্তে গণনা করছে, গণনা করার পর জানাবে। যদিও এইসব বিষয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। ওসি থেকে শুরু করে ডিসি, এমনকি পুলিশ কমিশনার, সিএমপির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনারা জানেন কুকি চীনের কিন্তু সংখ্যায় বেশি না, এবং আজ এখানে যারা চট্টগ্রামের যারা নিরাপত্তা বিশ্লেষক বা যারা জঙ্গি সংগঠনের কাজ করে, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা যেটি বলেছে যে এই কুকি চীন এইসব পোশাকগুলো আসলে তাদের কিনা, অর্থাৎ কেএনএফের কিনা, সেটি তাদের সন্দেহ রয়েছে। কারণ তাদের কিন্তু সংখ্যা 10 থেকে 12,000। আবার আমরা যদি বলি আরসা, অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্পে যারা গোষ্ঠী রয়েছে আরসা, তাদের একটু সংখ্যা কম। এখন তাহলে এই যে তাদের যে আরসা এত এই 30,000 পোশাকগুলো, সেগুলো কই যাবে, এগুলো মানে কার জন্য, সেটা নিয়ে আসলে প্রশ্ন দেখা দিয়েছে। এবং এখানে যারা নিরাপত্তা বিশ্লেষক যেটি বলছেন, সেটি আসলে গভীরভাবে খতিয়ে দেখা দরকার। এই পোশাকগুলো কেএনএফের নাম করে দেশের অন্য প্রান্তে হয়তো নিয়ে যাওয়া হচ্ছে কিনা, বা এইসব বিষয়ে আসলে সবগুলো তারা খতিয়ে দেখার তারা দাবি জানিয়েছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, কেএনএফের যে তৎপরতা, যখন সেটি আরম্ভ হয়েছে প্রায় 2 থেকে 3 বছর আগে, এবং সম্প্রতি আপনারা জানেন গত বছর তারা বান্দরবানে 2টি ব্যাংক ডাকাতি করেছিল, এবং সর্বশেষ তাদের যে পোশাক পাওয়া গিয়েছিল সেটি নিয়ে পুরো চট্টগ্রাম সহ সারা দেশে তোলপাড় হচ্ছে। আসলে তাদের তো সংখ্যা এত কম, তাহলে এত পোশাক এগুলো কার জন্য? এবং এই বিষয়টি আমার মনে হয় বর্তমানে সরকারের যারা রয়েছেন তাদের আসলে খতিয়ে দেখা দরকার। আপনি যেটা ওই যে সন্দেহ করছিলেন যে এটা আরাকান আর্মির কিনা, বা এখন এই মুহূর্তে আরসার কিনা, বা অন্য কারো কিনা, সেটি অবশ্যই খতিয়ে দেখা উচিত। খতিয়ে দেখছে বলে সেনাবাহিনী কিন্তু কালকে আমাদেরকে জানিয়েছেন, এবং আজকের ছবি এবং তথ্য নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও পাবো, পেলে আমরা অবশ্যই দর্শকদেরকে জানাবো। আপনাকে অনেক ধন্যবাদ। কর্তৃপক্ষের আশ্বাসে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের আন্দোলন স্থগিত হয়েছে। আন্দোলনরতদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থী প্রবেশও। পাশাপাশি গণমাধ্যমকেও সকালের দিকে ঢুকতে দেওয়া হয়নি, পরে দুপুরের পর কিছু কিছু গণমাধ্যমকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। সকাল থেকেই সচিবালয়ের প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা গেছে। আন্দোলনকারীরা সকালের দিকে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। গেল রাতে সচিবালয় এবং সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ এবং অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এদিকে জুলাই মঞ্চের ব্যানারে একটি সংগঠন সচিবালয়ের বিপরীত দিকের রাস্তার ফুটপাতে অবস্থান নেয়। তাদের দাবি, উদ্দেশ্যমূলকভাবে সচিবালয়কে অস্থির করতে ফ্যাসিবাদী চক্রের আমলারা এই আন্দোলন করাচ্ছে। না, আগামীকাল ওদের কোনো কর্মসূচি নাই, ওনারা একদিন দেখবে। না না, আলোচনার প্রধান বিষয় ছিল আসলে তো আমরা একসাথে কাজ করি, আমাদের আস্থা মানে ওদের সাথে আমাদের বিরোধ নেই, আমাদের সাথে ওদের বিরোধ নেই। তো সেই কথাগুলো আমরা সবাই নিজের অবস্থানটা পরিষ্কার করেছি। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন, তার কাছ থেকে আরো একটু বিস্তারিত জানি। ইমন, একটু জানাবেন যে কি ধরনের আশ্বাস পেলেন আন্দোলনকারীরা? আচ্ছা, আপনি জানেন যে এই আজকের আন্দোলনের প্রেক্ষিতে দুপুর 2টার পর থেকে সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব সহ গৃহায়ন সচিব এবং 5 জন সচিব সহ ঊর্ধ্বতন 7 জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সাথে আন্দোলনরত যারা রয়েছে তাদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ব্যাপী এই বৈঠক শেষে গণমাধ্যমের সাথে তারা কথা বলে এবং আন্দোলনকারীরা যেটা জানিয়েছে যে তাদের এই আন্দোলনটি তারা সাময়িকভাবে আপাতত স্থগিত করেছে। যে ভূমি সচিব যে আশ্বাস দিয়েছে সেটা হচ্ছে যে আগামীকাল সকাল 11টায় ভূমি সচিবের নেতৃত্বে এই 7 সদস্যের কমিটি তারা মন্ত্রিপরিষদ সচিবের সাথে একটি বৈঠক করে এই আন্দোলনকারীদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানাবে। তবে ভূমি সচিব একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে যেহেতু আইনটি পাশ হয়ে গিয়েছে তাই তাদের এই মুহূর্তে সরাসরি এই বিষয়টিতে কোনো কিছু করার নেই। তবে মন্ত্রিপরিষদ সচিবকে জানাবে এবং মন্ত্রিপরিষদ সচিব সরকারের শীর্ষ মহলে এটা উপস্থাপন করবে এবং পরবর্তীতে তারা কী ধরনের সংশোধন বা পরিমার্জন করে আইনটাকে কোনো কিছু করা যায় কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে মূলত সরকার। আর আন্দোলনকারীরা বলছে যে আমরা সরকারের যে অবস্থানটা রয়েছে সেটি আমরা পর্যবেক্ষণ করব, আগামীকাল দেখব এবং এর পরবর্তীতে পর্যবেক্ষণ করব। সরকার যদি তাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেয় বা আংশিক সংশোধন করে সেই ক্ষেত্রে তারা হয়তো তাদের আন্দোলন থেকে আর পুরোপুরি সরে আসবে। একটা জিনিস তো, বাইরে মোটামুটি দুপুর পর্যন্ত আপনি ছিলেন শাহ ইমন, আপনাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি দুপুরের পর আগে। সেখানে বাইরে একটা গ্রুপ অবস্থান নিয়েছিল এই আন্দোলনের বিরুদ্ধে, সেখানে কোনো রকম সমস্যা তৈরি হয়েছে কিনা? আচ্ছা, আজকে সকাল থেকে সচিবালয়ের পরিস্থিতিটা প্রায় থমথমে ছিল, কারণ গতকাল যেহেতু সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল তারপরেও কিন্তু আন্দোলনকারীরা বেশ কয়েকবার জড়ো হওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে পুলিশ তাদের সরিয়ে দেয়। তারপরে তারা আবারও জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে দুপুর 1টা পর্যন্ত। আর সচিবালয়ের এই পরিস্থিতিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছিল এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গণমাধ্যম কর্মীদেরও ঢুকতে দেওয়া হয়নি, কোনো দর্শনার্থীদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। আর সচিবালয়ের ঠিক উল্টো দিকে উসমানী স্মৃতি মিলনায়তনের সামনে এখানে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্রদের একটি সংগঠন, 2টি সংগঠন সারা দিনব্যাপী এখানে অবস্থান নিয়ে স্লোগান দেয়। তাদের বক্তব্য হচ্ছে যে এই যে সচিবালয়ের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এটার পিছনে ফ্যাসিবাদী শক্তির একটি ইন্ধন রয়েছে। এই ইন্ধনের প্রতিবাদে তারা বলছে যে এই সাবেক গভর্নমেন্টের যত আমলা এবং কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে, এই ধরনের একটি দাবি তারা জানাচ্ছে। তারা সেখানে দিনব্যাপী অবস্থান করে স্লোগান দেয় এবং পরবর্তীতে বিকালে তারা আবার অবস্থান ত্যাগ করে সেখান থেকে চলে যায়। তো এই ছিল পরিস্থিতি সচিবালয়ের। অনেক ধন্যবাদ শাহ ইমন আমাদেরকে সময় দেওয়ার জন্য। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই রায় দেয়া হয়। আদালত পর্যবেক্ষণে বলেছে, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেয়া ছিল বিচারের নামে অবিচার, লঙ্ঘন হয়েছে ফৌজদারি দণ্ডবিধির রীতিনীতিও। রায়কে ন্যায় বিচারের পক্ষে নজিরবিহীন আখ্যা দিয়েছেন আজহারের আইনজীবীরা। এদিকে এটিএম আজহারের খালাসের সংক্ষিপ্ত রায়ে সই করেছেন 7 বিচারপতি, ফলে এই মামলায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই। 2014 সালের 30 ডিসেম্বর মুক্তিযুদ্ধে গণহত্যা সহ 5টি অভিযোগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
2019 সালের 23 অক্টোবর সেই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। যদিও দুটো রায়কে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে আসছে জামায়াত ইসলামী। নিজেকে নির্দোষ দাবি করে 113টি যুক্তি তুলে ধরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন আজহার। গত 8 মে শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করে আপিল বিভাগ। সবশেষ মঙ্গলবার সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জানায় 71-এর মানবতাবিরোধী অপরাধ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আজহারকে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময়ে ট্রাইব্যুনালের রায়গুলো পুনর্মূল্যায়ন করার দাবিও জানানো হয়। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা। এদিকে প্রসিকিউশন জানায় সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত মানতে বাধ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালেই মুক্তি পাবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এটিএম আজহারের খালাস প্রমাণ করে শেখ হাসিনার আমলে বিচারের নামে গণহত্যা হয়েছে, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন সাজানো আদালত মিথ্যা সাক্ষীতে জামায়াতের 11 শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তোমার গোলাম এটিএম আজহারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো। মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম। এ উপলক্ষে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী। এখন তোমার কাছে দোয়া করি তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, আপিল বিভাগের এই রায় প্রমাণ করে সত্যকে কখনো আড়াল করা যায় না। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে। জামায়াতের আমির কথা বলেন শেখ হাসিনার শাসনামলের অবিচার নিয়ে। এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটাও ফলো করা হয়নি। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। ক্ষমতায় গেলে একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাআল্লাহ ঘটাবো এবং সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সাথে নিয়ে আমাদের সবটুকু উজাড় করে আমরা চেষ্টা করব। সংবাদ সম্মেলনে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ছেলে তাসমিন আজহার সুমন এবং আদালতে বিচার প্রক্রিয়ার সাথে জড়িত আইনজীবীরা উপস্থিত ছিলেন। এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে নামছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 81 জন নিহত হয়েছেন। সোমবার শুধু গাজা সিটিতে প্রাণ গেছে 53 ফিলিস্তিনির। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবে হামাস সম্মত হলেও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় গাজায় ভয়াবহ হামলা চালালে হতাহত হয় বহু ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অর্ধশতাধিক মানুষই গাজার প্রধান শহর গাজা সিটির বাসিন্দা ছিলেন। হামলায় শিশুরা জীবন্ত পুড়ে গেছে এমন দাবি করেছেন জাতিসংঘের একজন বিশেষ প্রতিবেদক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, শিশুদের জীবন্ত পুড়তে দেখে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।
এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবে হামাস সম্মত হলেও তাতে রাজি নয় তেল আবিব। পাশাপাশি গাজায় হামলা জোরদারে সামরিক অভিযানে আরও 50,000 রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েলি সরকার। এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে 4,50,000-এ পৌঁছাবে। অন্যদিকে গাজায় সীমিত পরিসরে ত্রাণ সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এর একদিন আগেই ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে অচলাবস্থার জেরে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন সংগঠনটির প্রধান। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। খেলার খবর ক্রিকেট। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে নজর লিটন বাহিনীর। কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ভালো ক্রিকেট খেলার এটাই সেরা সময়। ঘাম ঝরিয়েছে পাকিস্তান দলও। সকল সংখ্যা কাটিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ দল। রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে। প্রথম ম্যাচ সামনে রেখে প্রথমবারের মতো লাহোরে ঘাম ঝরিয়েছে টাইগাররা। ভলিবল দিয়ে হালকা গা গরম করে নেটে ব্যস্ত সময় পার করেন তানজিম সাকিব, জাকের আলী, শরীফুল হাসান মাহমুদরা। নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেন অধিনায়ক লিটন দাস। টাইগারদের হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন, পাকিস্তানে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছে দল। বাবর রিজওয়ানরা না থাকলেও পাকিস্তান দলকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ফিল সিমন্স। আমাদের ভালো ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময়। আমরা সিরিজ জিততে চাই। পাকিস্তান সব সময়ই বিপজ্জনক দল, তাদের সহজভাবে নেওয়া যাবে না। মুস্তাফিজ অভিজ্ঞ পেসার, তাকে অবশ্যই মিস করব। তবে দলের কয়েকজন এখানে পিএসএল খেলেছে, ওদের কাছ থেকে তথ্য ও অভিজ্ঞতা নিতে পারবো। অনুশীলন করেছে স্বাগতিকরাও। ফ্লাড লাইটের আলোতে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফখর জামান, হাসান আলীরা। নিজেদের কন্ডিশনেও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মানছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। জানিয়েছেন, খেলতে চান আধুনিক ক্রিকেট। এই কন্ডিশনে বাংলাদেশ সবসময় ভালো ক্রিকেট খেলে। সাম্প্রতিক সময়ে ওদের পেসাররা দারুণ উন্নতি করেছে, তাদের হালকা করে দেখার সুযোগ নেই। আমাদের দলে প্রতিভাবান ক্রিকেটার আছে, আমরা মাঠে আধুনিক ক্রিকেট খেলতে চাই। আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হেরে সেখান থেকেই পাকিস্তান গেছে টাইগাররা। পিএসএল এর ফাইনাল শেষে দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।